নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কুমারিত্ব, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কুমারিত্ব। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। রাতের নীরবতা যেন চারপাশে এক অদৃশ্য চাদর বিছিয়ে দিয়েছে। মাটির ঘরে নিজস্ব উষ্ণতায় ভরপুর। খড়ের ছাউনির নিচে প্রদীপের আলোয় দুইজনের ছায়া একে অপরের সঙ্গে মিশে। দুটো ছায়া এমন ভাবে মিলিত যেন একজন। প্রকৃতি নিজেই গভীর মুহূর্তের সাক্ষী। ঘরের এক কোণে বসে রয়েছে রত্না। পায়ের আঙুল মাটির মেঝেতে অস্পষ্ট আঁকা রাখছে। তার শাড়ির কুঁচি আলতোভাবে কাঁধ থেকে পড়ে। দীর্ঘ চুল এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে রয়েছে। সেখান থেকে ভেসে আসছে সুগন্ধি তেলের গন্ধ। সেই সুগন্ধি তেলের সুবাসে চোখ দুটো কেমন যেন মুদে রয়েছে তার। ভারী শব্দ মৃদু বাতাসের সঙ্গে মিলেমিশে একাকার নিঃশ্বাসের। লাজুক চোখ বারবার প্রদীপের দিকে। সে আলোতেই নিজের মনের ভাব প্রকাশের চেষ্টা রত্নার। জমিদার মশাই ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসে। ওনার ধুতির কোণ মাটির মেঝেটা হালকাভাবে ছুঁয়ে গিয়েছে। পায়ের শব্দ এতটাই নীরব যেন মাটি নিজেই চুপচাপ দাঁড়িয়ে। তিনি এসে হাঁটু গেড়ে বসলেন রত্নার সামনে। চোখে তার গভীর আকর্ষণ। তোকে দেখে প্রতিবারই মনে হয়েছে নতুন করে যেন বাঁচি বারবার, বললেন তিনি। কণ্ঠস্বর ওনার গভীর, মাটির গন্ধের মতোই যেন। রত্না কিছু বলে না। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি, হাসিতে লাজুকতার সঙ্গে অদ্ভুত আকর্ষণ। জমিদার বাবু আলতো করে তার হাত ধরেন। রত্নার হাত ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার স্পর্শেও গভীর উত্তাপ। দেখ দেখ, আমি জানি না কেন যে। জমিদার বাবু রত্নার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। রত্নার ঠোঁটটা কেঁপে ওঠে। তার নিঃশ্বাসের শব্দ যেন কিছু বলার চেষ্টা করছে। চুলের সেই মোলায়েম স্পর্শে জমিদার বাবুর হৃদয়ে অদ্ভুত স্রোত বয়ে চলে। আমার চুল ছুঁয়ো না, বলে রত্না। কণ্ঠস্বরে কোমল যে নিষেধ তা নয়, বরং ছোঁয়ার আহ্বান যেন। একটু থামেন জমিদার বাবু। তারপরে রত্নার চুলের একগুচ্ছ মুঠোয় নিজের ঠোঁটের কাছে টেনে নিয়ে আসেন তিনি। এটা আমার অধিকার, বললেন তিনি। রত্না এবার সত্যি সত্যি লজ্জার রং ছড়িয়ে পড়ে মুখে। একে অপরের দিকে তাকাতে পারছে না। রত্নার চোখ দুটো এমন ভাবেই মুদে রয়েছে। আর ওর চোখের দিকে তাকিয়ে, ওর সরে যাওয়া সেই বুকের আঁচলের দিকে তাকিয়ে হৃদস্পন্দন ক্রমাগত বেড়ে চলেছে। জমিদার বাবুর কানে ধ্বনিত হচ্ছে বারবার, আমায় ছুঁয়ো না। সেই কথার মধ্যেই যেন ছোঁয়ার আহ্বান। ঠোঁট থেকে শব্দ বেরোচ্ছে না। রত্না মাথা নিচু করে। জমিদার বাবু বললেন, তোর কাছে এসে অদ্ভুত একটা শান্তি পাচ্ছি। সে আস্তে করে বলে, আমিও। এরপরে রত্নাকে নিজের কাছে টেনে নিলেন তিনি, বুকের ওপর। আর দূরত্ব রইল না। নিঃশ্বাসের তাপ, হৃদয়ের স্পন্দন আর চারপাশের নীরবতা মিলনের দৃশ্য তৈরি করেছে যে। তখন ঘরের ছাউনির মৃদু শব্দ, ঘরটাও যেন দুলে উঠছে বারবার। দূরে গাছে বসে পেঁচা ডেকে ওঠে, কিন্তু ঘরের ভেতরে সেই দুটি প্রাণ এক হয়ে যায়। প্রদীপের আলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। উত্তাপ আর শীতকার আর নিঃশ্বাসের ভারী শব্দ, ঘামের গন্ধে গোটা ঘরে ভালোবাসার গভীরতা সমস্ত আলোকে ছাপিয়ে অমর হয়ে যায়। এখন দুপুরবেলা। গ্রামের মেয়ে বউদের পুকুর পাড়ে এসে
স্নান করার সময় এখন। কে কে আসেনি সেটাই এখন বোঝা দুষ্কর। এত বড় পুকুর জমিদারদের। এইখানে মুচি মেথর চাষি থেকে শুরু করে সকলের স্ত্রীরাই এবং মেয়েরা স্নান করতে আসে। তবে একটা নিয়ম আছে, 9 বছরের নিচে যাদের বয়স তারা অর্থাৎ সেই মেয়েরা এখানে আসে না। তারা বাড়ির কলে অথবা কুয়োতে স্নান করে। একটু বড় যারা অন্তত সাঁতার জানে তারাই এই পুকুরে নাইতে আসে। রত্নাবতীও আজকে স্নান করতে এসেছে। জমিদার বাড়িতে সে রান্নার কাজ করে। রত্নাবতী গ্রামের এক চাষার মেয়ে। বছর 19 বয়স তার। বিয়ে থা এখনো হয়নি। তবে কানাইয়ের সাথে তার বহুদিনের প্রেমের সম্পর্ক। গ্রামের অন্যান্য এও স্ত্রীরা যারা এঁটেল মাটি দিয়ে মাথা ঘষছিল তারা রত্নাকে দেখেই নাকটা সিঁটকে নেয়। মাগিকে দেখো, কত বয়স হয়ে গেল, এখনো বিয়ে থাওয়ার জন্যই গো। হ্যাঁ, মাইগুলো দেখেছিস কেমন ঝুলা লাউ হয়ে গিয়েছে। হাসি ঠাট্টা করে সকল স্ত্রীরা। এরই মধ্যে কালীমাসি বলে ওঠে, ওর থাইগুলো দেখেছিলি কেউ? বলি, ওই থাই ফাটে কি করে কদিকি? তল পেটেও বোধহয় ফাটা দাগ আছে। এমাকে ঠিক কোথাও গিয়ে বাচ্চা নষ্ট করেছে। রত্না ওসব কানে নেয় না। বেশ কয়েকদিন ধরে বাড়িতে বাবা অসুস্থ। মাও পরের বাড়িতে কাজ করে। জমিদার বাড়িতে কাজ করে বেশ মোটা টাকা পায় রত্না। তার সাথে 3 বেলা খাওয়া পায়। কানাই শহরে গিয়েছিল চাকরি করতে। গিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। তাও প্রায় বছর 2 হতে আসলো। রত্নাকে দেখে গ্রামের বউরা পুকুরে সাইড কেটে দাঁড়িয়ে পড়ে। এমন একটা ভাব যেন রত্নার গায়ের সাথে গা ঠেকলেই ওরাও বোধহয় অচ্ছুত হয়ে যাবে। এত বয়স হওয়া সত্ত্বেও রত্নার যে এখনো বিয়ে হয়নি, এইটাই বোধহয় ওর কাছে কাল। রত্না জলে নামার আগে কাপড়টা খুলে পুকুর পাড়ে রাখে। আজকে মাটির কলসিটা সঙ্গে এনেছে, জল নিয়ে যেতে হবে। বাবা আছে বাড়িতে, ভালো করে সর্ষের তেল মাখিয়ে তাকে স্নান করাতে হবে। আবার বিকেল 4টের সময় জমিদার বাড়ি যেতে হবে, বাসনগুলো মাজতে হবে, আর রাতের রান্নাটাও সারতে হবে। তো রত্না এঁটেল মাটি দিয়ে মাথা ঘষে না। সে জমিদার বাড়িতে কাজ করার দরুন সাবান, শ্যাম্পু এগুলো পায়। ওই কারণেই ওর গা থেকে সব সময় একটা সুগন্ধ ভেসে আসে। গ্রামের বউদের কাছে এটাও একটা হিংসের কারণ বটে। কারণ প্রত্যেকেই এখানে দিন আনে দিন খাওয়ার মতো অবস্থায়, কারোরই সচ্ছল না। তবে 2 বেলা 2 মুঠো ফ্যান ভাত বা নুন ভাত জুটে যায় আর কি। জমিদার বাবুর দয়াতে মোটামুটি সকলের ঘরেই অন্নটুকু জোটে। তবুও সচ্ছল অবস্থার মেয়েটাকে দেখে সকলেরই হিংসেতে শরীরটা জ্বলে ওঠে। অনেকে তো মনে করে জমিদার বাবু রীতিমতো রত্নার সাথে হয়তো ইয়ে করে, না হলে রত্নার প্রতি এত খাতিরদারি আসে কোথা থেকে? ও মাসি, তুমি আমায় দেখে অমন করে সরে গেলে কেন কও দেখি? কথাটা জিজ্ঞেস করে রত্না। এতক্ষণ ধরে কালীমাসি ওর দিকে তাকিয়েছিল। কাপড়, সায়া, ব্লাউজ খুলে গামছা জড়িয়ে যখন রত্না জলে নামলো, তখন গামছাটা বেশ খানিকটা ওপরে উঠে গেল। স্বচ্ছ জলের মধ্যে ওর ফর্সা নিতম্ব দুটো ভেসে ওঠে সূর্যের কিরণে। চকচক করছে জলকেলির মাঝে। গামছার আড়ালে লুকিয়ে থাকা নরম মাংসপিণ্ড, যা নারীর অপার্থিব সৌন্দর্যের ধারা বহন করে, সেখানেও খয়েরিগুলো যেন চকচক করে ওঠে ফুলের বৃন্তের মতো। দেখলেই গাটা ঘিন ঘিন করে ওঠে কালীমাসির। ওর নাকি বুকেও ফাঁটা দাগ, তলপেটেও ফাঁটা দাগ, আবার সেই ফাঁটা দাগ নাকি থাই পর্যন্তও আছে। বলি, পেটের ভার না নিলে বুঝি এমন কখনো হয় নাকি? কালীমাসির আবার 6টা সন্তান আছে, তো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। বৌঝিরা অনেকেই স্নান করে যে যার মতো চলে যাচ্ছে বাড়িতে।
রত্নার আবার স্নান করতে সময় লাগে কি না। মাথায় একবার সাবান দেবে, জলের মধ্যে সাঁতার কাটবে, তারপরে মাথায় শ্যাম্পু মেখে ওই সুগন্ধি সাবান সারা শরীরে রগড়াবে, গামছার তলা দিয়ে শরীরের সমস্ত জায়গায় সুগন্ধি স্পর্শ করাবে, তারপর জলের মধ্যে আবার জলকেলি খেলবে। অনেকক্ষণ ধরে স্নান করে শরীরটাকে পরিষ্কার করে সারা রাস্তায় সুগন্ধ ছড়াতে ছড়াতে কোমর পর্যন্ত চুলগুলো নাচিয়ে নাচিয়ে গায়ে পরিষ্কার ধোয়া জামা কাপড় আর ভেজা গামছাটা জড়িয়ে কাঁখে কলসি নিয়ে পায়ে নুপুর পরে খালি পায়ে যখন রত্না রাস্তা দিয়ে যায়, তখন বউদের কেন পুরুষদের বুকের ভেতরেও কাঁপন ছুটে আসে। তার শরীরে তখন ব্লাউজ থাকে না তো, কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা দৈহিক সৌন্দর্যের ধারা, তার মধ্যে বিন্দু বিন্দু জলরাশি প্রত্যেক পুরুষকে কাঁপিয়ে দেয়। বড় হচ্ছে তো মেয়ে, মেয়েকে বিয়ে দিতে পারো না বুঝি? এমন কথা অনেকবার শুনেছে মদন। কিন্তু নিজের শরীরেরই যার এরম অবস্থা, তার মেয়ের জন্য ভালো পাত্র বলি জুটবে কোত্থেকে? তাই ওইসব কথায় মদন খুব একটা কান দেয় না। আজকেও প্রতিদিনের মতো স্নান করে বাড়ি চলে আসে রত্না। উঠোনে দাঁড়িয়ে কলসিটা নামিয়ে ভেজা গামছা দিয়ে চুলটা ভালো করে ঝাড়ে, তারপর মাকে উদ্দেশ্য করে বলে, ও মা, এসেছো? এসেছি, আয় ভাত বেড়েছি, খেয়ে নে। দাঁড়াও দেখি তুলসী তলায় জল দিয়ে আসি। পুজো দিয়েছো মা? সে আমি দিয়ে দিয়েছি অনেকক্ষণ। ও মা, বাবা স্নান করবে না? হ্যাঁ করবে তো, বলছে দুটো খেয়েই করতে। আমি তো আবার বেরিয়ে যাব। ও, তাহলে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি, তুমি বরং খেয়ে দিয়ে চলে যাও। এইভাবেই দিন শুরু হয়। তারপর সন্ধেবেলায় মায়ের ঝিয়ে ঘরে ফিরে নিজেরা রাতের আয়োজনটুকু করে তারপর শুয়ে পড়ে। জমিদার বাড়ির বেঁচে যাওয়া খাবার গরম করা, এই তো কাজ। বাবাটা বেশ কাশছে, বুকের ওপরে ভালো করে সর্ষের তেল রগড়ে দেয় রত্না। স্নান করিয়ে বাবাকে খাইয়ে শুইয়ে দেয়। মা খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ। দুপুরে খেতে বসে রত্নার চোখের কোনায় জল জমে ওঠে। আজ কতগুলো বছর হয়ে গেল ওর প্রাণের মানুষ কানাই এখনো পর্যন্ত ফিরল না। কে জানে সে শহরে গিয়ে নতুন সংসার পেতেছে কিনা। ভাবতেই বুকের ভেতরটা কান্নায় মোচড় দিয়ে ওঠে রত্নার। এই দুঃখের কথা সে কাকে জানাবে? গ্রামের আর পাঁচটা মানুষ সকলেই জানে রত্নার সাথে কানাইয়ের সেই ছোট্টবেলার প্রেমের সম্পর্ক। কে জানে আর কোনোদিন এই মেয়েটার বিয়ে হবে কিনা। ভাতের গ্রাস মুখে দেয় রত্না। ততক্ষণে জমিদার বাবুর লেঠেল এসে হাজির। ঘড়ির কাঁটা 4টে অনেকক্ষণ আগেই পেরিয়ে দিয়েছে। দেরি হচ্ছে বলে খোঁজ নিতে এসেছে সেই লেঠেল। লেঠেল এই অশোক বাবু বেশ ভালোভাবে তাকায় রত্নার দিকে। কই হে, খাওয়া হলো তোর? চল, ও বাড়িতে ডাক পড়েছে। ডাক পড়েছে? এই তো যাচ্ছি গো লেঠেল কাকু। আয় আয়। তো বাবা কেমন আছে? ভালো আছে। তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন রে মা? চিন্তা করছিস কিছু? অশোক কাকুর কথায় মনের দুঃখটা আরো বেশি করে উতলে ওঠে রত্নার। উনি বললেন, বুঝেছি, মনের মানুষের কথা মনে পড়ছে বুঝি। ও কি আর ফিরবে না? ফিরবে ফিরবে। মনের মধ্যে বল রাখ, ভরসা রাখ মা। তোকে ছেড়ে সে যাবে কোথায় বল দেখি? মনের ভেতরে আশার আলো ফুটে ওঠে রত্নার। লেঠেলকে উদ্দেশ্য করে বলে, চলো। খাওয়া দাওয়া সেরে ওরা রাস্তা ধরে। এরপরে মেঠো রাস্তা পেরিয়ে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ওদের পৌঁছাতে হবে। আচ্ছা অশোক কাকু, তোমার কাকিমার কথা মনে পড়ে না? ওই মেয়ে মানুষের কথা আমি আর মনে আনতে চাই না। কেন? ও আমায় ছেড়ে চলে গেছে শহরে কোন বাবুর সাথে। ওখানে গিয়ে নাকি সে খুব ভালো আছে। কিন্তু তোমার মেয়েটা? মেয়েও এখন বুঝে গিয়েছে মাঝে আর কোনোদিনই ফিরবে না। ওই মেয়ে মানুষটার কথা আর মুখে আনবি নে, আমি ওকে দু চোখে দেখতে পারি না। রত্না কিছু বলে না,
অশোক কাকু বেশ খানিকটা হেঁটে যাওয়ার পর জিজ্ঞেস করে, তুই এই কাজটা ছেড়ে দে। কেন? ছাড়বো কেন? না, আমার ভালো লাগে না রে মা। তুই জমিদারদের এঁটো আটা কাঁচাস, ওদের ফেলে দেওয়া খাবার নিয়ে এসে গরম করে তোরা খাস, এর থেকে খেটে খাওয়া অনেক ভালো রে। কিন্তু ওই যে তুমিই বললে তোমার বউটাও চলে গিয়েছে শহরে কোন বাবুর সাথে, আর আমার কানাই, সেও তো শহরে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, তারও তো খোঁজ নেই। শহর জায়গাটাই বুঝি এমন হয় কাকু? অশোক মুখ তুলে তাকায় রত্নার দিকে। ওর চোখের জল তখন টলমল। মাথায় হাত বুলিয়ে বললেন, খুব ভালোবাসিস না? বাসি তো, এখনো বাসি, তবে কতদিন ধরে রাখতে পারবো তা বলতে পারিনি। জমিদার বাড়ি চলে আসে। দারোয়ান গেটের সামনে দাঁড়িয়েছিল। রত্নাকে দেখে সে কিছুটা সাইডে সরে যায়। অশোক বাইরে দাঁড়িয়ে থাকে, রত্না ভেতরে ঢুকে যায়। প্রত্যেক দিনের মতো আজও সে কাজ সারে, এঁটো বাসন টাসনগুলো মাজে, তারপর হেসেলে ঢোকে। জমিদার বাবুর রান্নাঘরটা অনেক বড়, মাটির উনুনে অনেক রান্না বান্না হয়। দিনান্তে অনেক লোক এখানে খাওয়া দাওয়া করে যে। জমিদার গিন্নির সংসারটা যে অনেক বড়, কিন্তু মানুষটা বহুদিন ধরে বিছানায়, উঠতে পারে না, পক্ষাঘাতে অঙ্গ পড়ে গেছে। দেখাশোনা করার জন্য একটা মেয়ে মানুষ আছে, তবে সবসময় সে ঘুমিয়েই দিন কাটায়। যা কিছু প্রয়োজন রত্নাকেই আগিয়ে দিয়ে আসতে হয় কিনা। সেই দিনও খবর এলো জমিদার গিন্নির ঘর থেকে। তখন সন্ধ্যে 7টা বাজে। বেঁচে যাওয়া খাবারগুলো পুটুলির মধ্যে বাঁধছিল রত্না। কই, তোর ডাক পড়েছে তো? এসে ডাকলেন আর এক মাসি। তিনিও জমিদার বাবুর বাড়িতেই কাজ করেন। মাসি, কে ডেকেছে? জমিদার গিন্নির ঘর থেকে তোর ডাক এসেছে, যা দেখি। ও, গিন্নির মা বুঝি আবার অসুস্থ? সে তো সব সময়, বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকেই এমন অবস্থা। পড়ে গেছিলেন না সিঁড়ি দিয়ে, বাচ্চাটাও মরে গেল, আর ওনারও এই অবস্থা। জমিদার বাবু ওনার কাছে আসেন না? তা আসবেন কেন? বউ এমন হয়ে গিয়েছে, তার কাছে এসেই বা লাভ কি? পেটেও তো কিছু ধরবে না, তুই বুঝিস নে নাকি? ও, বলে রত্না। পুটুলিটা রান্নাঘরের এক পাশে রাখে। রাত্রে জমিদার বাবুর খাবারের জন্য রুটি আর গরম গরম মাংসের ঝোল তৈরি হয়েছে। রাতে সবাই খায় না, দিনের বেলাতেই খাওয়ার লোকের পরিমাণ বেশি। আসতে পারি? গিন্নিমার দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে রত্না। গিন্নিমা বড় পালঙ্কে শোয়া, হাতির দাঁতের পালঙ্ক। গোটা ঘরে অনেক দামি দামি ফার্নিচার রয়েছে, সবটাই চাকচিক্যে পরিপূর্ণ। এই সমস্ত কিছু রোজ পরিষ্কার করার লোক আছে। গিন্নিমার সমস্ত শরীরটাতেই স্বর্ণ অলঙ্কারে সাজানো, কপালে মোটা করে সিঁদুর এবং সিঁদুরের টিপ, কানে গলায় হাতে সোনা চকচক করছে, পরনে গরদের শাড়ি পরা। বয়স খুব একটা বেশি না গিন্নিমার, তবুও বাচ্চাগুলো পরপর মৃত প্রসব করার পর থেকেই বয়সটা কেমন যেন গড়গড়িয়ে বাড়ছে ওনার, জমিদার বাবুর থেকেও বেশি। রত্নাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন উনি, ওকে হাত বাড়িয়ে ডাকলেন। রত্না ঘরে ঢুকলো চৌকাঠ পেরিয়ে। আয়, এসেছিস? আমার কাছে বস দেখি। তুমি এখন কেমন আছো? আছি, ভালো আছি। ইস, মাথায় বুঝি একটু তেল লাগাস নে? রত্না ওনার পাশে বসার সঙ্গে সঙ্গেই রত্নার মাথার বড় চুলের খোপাটা উনি খুলে দিলেন। সারা মাথায় হাত বিলি কাটতে কাটতে বললেন, শোন, ভালো করে সুগন্ধি তেল লাগাবি, তবে না চুলগুলো বাড়বে। চুল তো বড়ই, তুমি আমায় ডেকেছো কেন আগে সেটা বলো। বলবো বলবো, আগে তুই একটু বস, তোকে একটু ভালো করে দেখি। কতদিন দেখিনি। আমার ঘরে আসিস নে কেন রে? আমার সাথে গল্প করতে ইচ্ছে করে না? তা করে, সময় পাইনি। বাবার শরীরটা, ওমা কি হয়েছে বাবার?
ওই শরীরটা ভালো না, মাও কাজ করে ফেরে, পেরে ওঠে না, তাই। আর তোর কানাই, তার খবর কি? কানাইয়ের প্রসঙ্গ জিজ্ঞেস করার সাথে সাথেই রত্নার চোখের কোণে জল জমে ওঠে। বুঝেছি, আর কাঁদতে হবে না। শোন, তোর কানাই এলে এ বছরই ফাল্গুনে তোদের বিয়েটা আমি দেব। সত্যি বলছো? সত্যি বলছি, কানাই এলেই হবে। তা বলি, হ্যাঁ রে, তোর গোটা শরীরটায় এমন চাকচিক্য নষ্ট হয়ে যাচ্ছে কেন রে? মনে বুঝি শান্তি হয় না? উল্টো পাল্টা চিন্তা করবি না, বুঝলি? লজ্জা পেয়ে যায় রত্না। তোর মাথায় একটা সুগন্ধি তেল লাগিয়ে দি। আয় এদিকে, আমি আজকেই তো শ্যাম্পু করেছি। আমাকে তো জমিদার বাড়ি থেকেই দিল। কে দিয়েছিল? ওই যে পুটু মাসি। হো, পুটু দিয়েছিল? আয়, ওই তেলটা নিয়ে আয়। হাতির দাঁতের তৈরি সাদা ড্রেসিং টেবিল, সেখানে প্রচুর জিনিস সাজানো, শহর থেকে নিয়ে আসা স্নো পাউডার, ক্রিম, আরও কত কি। আলতা সিঁদুর তো আছেই। সেখানে একটা বড় কাঁচের শিশিতে সুগন্ধি তেল, সেখানে জবা ফুলের ছবি দেওয়া, আর আছে চন্দনের ছবি। শিশিটা খুলে নাক ঠেকাতেই রত্না বলে, এটা বুঝি নতুন এনেছো? হ্যাঁ, এই জন্যই তো বললাম তোর মাথায় আগে দিয়ে দি। আয় এদিকে আয়। রত্না এগিয়ে যায়, খাটের ওপরে পা তুলে বসে। যেহেতু জমিদার গিন্নির মাজা থেকে অবশ, তাই উনি সবসময় পিঠে বালিশ ঠেকিয়ে বসে থাকেন। কাপা কাপা হাতে রত্নার সমস্ত মাথায় একটু একটু করে তেল দিয়ে দিলেন। রত্নার চোখ বুজে রয়েছে। সে বলল, জমিদার বাবু আসে না না তোমার কাছে? না রে, ওনার আর আমাকে দিয়ে কাজ নেই। নে, এবার চুলটা ভালো করে বেঁধে দিদি কি। চুলটাকে শক্ত করে বেঁধে নিজের খোপা থেকে একটা রূপোর কাঁটা খুলে লাগিয়ে দিলেন তিনি। এ কি, এ তো তোমার না, আজ থেকে তোর, তুই নিবি। আমার আছে তো, এ দেখ, বললেন তিনি। রত্না হেসে উঠল। হাসির সাথে সাথেই ওর পান পাতার মতো মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটার জোড়া ভ্রু, মাঝখানে ছোট্ট একটা কালো টিপ পড়া, চোখ দুটো টানা টানা, প্রতিমার মতো মুখশ্রী। আজ আমি যাই, অনেক রাত হয়ে গিয়েছে, ফিরতেও সময় লাগবে। অশোককে নিয়ে যা। না না, অশোক কাকুকে আর নেব না, ও আমি একাই পারবো। হ্যারিকে নিয়ে যাব আর চলে আসব, ও নিয়ে ভয় পেও না তুমি। দেখিস বাবু, যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তোমার তেলের গন্ধটা খুব সুন্দর গো। রত্না বেরিয়ে যায়। যাবার আগে রান্নাঘর থেকে খাবারের পুটুলিটা নেয়, একটা হ্যারিকেন নেয়। তারপর জমিদারের গেট থেকে বেরিয়ে যখন রাস্তায় ওঠে, তখন বোঝে ঝিঝি পোকার ডাক। আজ বেশ অন্ধকার, ধীরে ধীরে বাড়ি পৌঁছাতে হবে। তাড়াহুড়ো করলেই রাস্তাতে বিপদ। আস্তে আস্তে রত্না যাচ্ছিল। সামনে দিয়েই একটা ঘোড়ার গাড়ি আসছে। এ গাড়ি তো জমিদার বাবুর। উনি এত রাতে কোথায় গিয়েছিলেন? তিনটে গাড়ি পরপর। প্রথম গাড়ি রত্নার সামনে দিয়েই বেরিয়ে গেল। দ্বিতীয় গাড়িটা থেমে গেল ওর সামনে। কে? আমি। আমি বাবু। কে? জমিদার মশাই এই সময় খেলা করে আসেন। শহরে যান তিনি, ওখানকার জমিদারদের সাথে খেলা করতে। ও, তুই ওঠ, বাড়ি পৌঁছে দি। না না, আমি পারবো বাবু, আমায় বাড়ি পৌঁছে দিতে হবে না। সে কি, রাত হয়ে গিয়েছে, এত রাত করলি? বাহ, গায়ে বুঝি সেন্ট মেরেছিস? সুন্দর গন্ধ লাগছে। হ্যাঁ গে, না না বাবু, ওই মা, বলেও চুপ হয়ে গেলেন। কিরে, উঠবি? না না, আমি যেতে পারবো। সামনে যে দারোয়ানটা বসেছিল, যে নাকি ঘোড়ার গাড়ি চালাচ্ছিল, সেই চালকের পাশে তিনি ভ্রুকুটি করে বললেন, বাবু যখন এত করে বলছে তখন উঠে বস, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমাদের গাড়ি তো ওই দিকেই যাবে, তারপর না হয় জমিদার বাবু
বাসায় ফিরবেন? রত্না অনেকবার না করে, কিন্তু এমন করে বললে মাঝে মাঝে ভয়ও লাগে। সে বলল, ঠিক আছে, তাহলে উঠি। মাঝের গাড়িটায় রত্না উঠে বসে। ওর খাবারের পুটুলি আর হ্যারিকেনটা দারোয়ান নিজের হাতে নিয়ে নিয়েছিল। রত্না গিয়ে বসে জমিদার বাবুর মুখোমুখি। বেশ অন্ধকার চারিদিকটা। ক্ষেতের মাঝখান থেকে গাড়ি যাচ্ছে তখন। বেশ কিছুটা যাবার পরই গাড়িটা আচমকা কোনো শক্ত কিছুতে ঝাঁকুনি খায়। তখনই রত্না ছিটকে গিয়ে জমিদার বাবুর বুকের ওপরে পড়ে। আমি বুঝতে পারিনি, আর লেগেছে বুঝি? আহ, কি সুন্দর গন্ধ তোর চুলে। এই গন্ধ কে দিলে তোকে? গাড়ির ভেতরে ছোট্ট একটা হ্যাঁচাক জ্বলছিল। ওই মুহূর্তে জমিদার বাবুর চোখের দিকে তাকিয়ে রত্নাও যেন পলক ফেলতে পারে না। জমিদার বাবু প্রায় 6 ফুট উচ্চতার একজন মানুষ। হৃষ্টপুষ্ট শরীরটা, মাংসপিণ্ড শক্ত ভর্তি সেই বুকে। মাথাটা পড়তেই রত্নার যেন কেমন একটা হয়েছিল শরীরের মধ্যে। বয়স 36 কি 37 বছর হবে। জমিদার বাড়ির সব থেকে ছোট পুত্র উনি। বড় জমিদার বাবু আর মেজ জমিদার বাবু এই তল্লাটে থাকেন না। ওনারা অন্যত্র ওনাদের রাজত্ব গেড়েছেন। এখানে ছোট বাবুই থাকেন। ছোট বাবুর যখন বিয়ে হয় তখন রত্না অনেকটাই ছোট। তারপর থেকেই তো একটা একটা করে সন্তান এসেছে আর নষ্ট হয়েছে। কোন পাপের জন্যে সন্তান থাকে না। জমিদার বাবু রত্নার মাথার খোপাটা ধরলেন। সেটা ধরে পরম তৃপ্তিতে নাক লাগিয়ে শুঁকলেন। রত্নার শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠল। সে বলল, আমাকে ছেড়ে দেন বাবু, কেউ দেখতে পাবে। কেউ বুঝতে পারবে না। আমি অনেক দিন ধরে নারী শরীরটাকে দেখিনি রে, দিবি একটু দেখতে? রত্নার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কানাইয়ের কথা ওই মুহূর্তে তার মাথাতেই যেন আসে না। গাড়িটা থেমে গিয়েছে। গাড়ির চালক বললেন, বাবু, একটু বসতে হবে। ওই চাকাটা কেমন যেন ডেবে গিয়েছে মনে হচ্ছে। নালে আপনি প্রথম গাড়িটায় করে বেরিয়ে যান, আমরা পরে আসছি। না না, বাবুর বেরোতে হবে না। বাবু, আপনি আসেন দেখি। ওই দেখেন, ওই যে একটা কাকতাড়ুয়া, তার পাশে একটা ঘর, খড়ের ছাউনি দেওয়া, চারিদিকে বেড়া দিয়ে ঘেরা। এখানে গরমের সময় যারা চাষা তারা বিশ্রাম করে। এখন তো হালকা শীতের সময়, কেউই এখন নেই এখানে। রত্না একটু ভয় পায়। জমিদার বাবু বললেন, হ্যাঁ, ওটাই বরং ভালো। আমি ওখানে গিয়ে বিশ্রাম করি। চাকায় কি অসুবিধে হয়েছে তোরা বরং সারিয়ে তারপর ডাকবি। আর রত্না, আমার সাথে আয়। গাড়ির চালকের একটু সন্দেহ হয়েছিল। সে বলল, রত্না বরং বাড়ি চলে যাক না। সঙ্গে সঙ্গে দারোয়ান ভ্রুকুটি করে তার দিকে তাকিয়ে বললেন, আহ, বাবু যেটা বলছেন বাবু সেটা করবেন। তুই জমিদার না উনি? রত্নাও পেছন পেছন যায়। ঘরের ভেতর ঢুকে দরজাটা ভেজিয়ে দিলেন বাবু। ভেতরে একটা হালকা হ্যারিকেনের আলো জ্বলছে। ওখানে মাটির মেঝের ওপরেই বিছানা পাতা। রত্না সেখানে গিয়ে বসতেই জমিদার বাবু তার পাশে এসে বসে, হাতের ওপর হাত রাখে। রত্নার চুলের খোপার কাঁটাটা এক টানে খুলে দেন তিনি। সঙ্গে সঙ্গে চুলটা খুলে যায়। রত্নার বুকের থেকে আঁচলটা সরাতেই জমিদার বাবুর চোখ দুটো খিদেতে আরো বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে। তিনি রত্নার কোমল ঠোঁটে ঠোঁট ঠেকান। রত্নাও কোনো কথা বলতে পারে না। আজ সবকিছুই যেন ওর হাতের নাগালের বাইরে। জোরে জোরে বুকে নিঃশ্বাস পড়ছে। জমিদার বাবুর হাত দুটো তখন রত্নার কোমল নিটোল সেই স্থানে। হুকগুলো এক টানে খুলে ফেললেন তিনি। ভেতরে লুকিয়ে থাকা সেই মাংসপিণ্ডের উজ্জ্বল সৌন্দর্য আর ঘরের ভেতরে থাকা হ্যারিকেনের আলোয় এই প্রকৃতির মধ্যে মাটির গন্ধে মিশে থাকা মেয়েটার শরীরে ওই ঘ্রাণ নেই
যেই ঘ্রাণ চার দেওয়ালের মধ্যে বদ্ধ থাকা ওই জমিদার গিন্নির শরীরে আছে। উনি তো যেগুলো ব্যবহার করেন সেগুলো অপ্রাকৃত, কিন্তু এর গন্ধটা পুরো প্রকৃতির। কোথায় কোথায় নাক দিলেন না জমিদার বাবু। দেহের সর্বত্র আগে ভালো করে ঘ্রাণ নিলেন, তারপর রত্নার শরীরের ওপরে নিজে চেপে বসলেন। প্রথমত রত্না একটু ভয় পেয়েছিল, কিন্তু জমিদার বাবুর উষ্ণ জিভের স্পর্শে নিজের শরীরটাকে আর ঠিক রাখতে পারল না রত্না। এক এক করে আবরণ মুক্ত হতে থাকলো দুটো শরীর। তারপর জমিদার বাবু যখন রত্নার ওপরে প্রবেশ করলেন, রত্নার চোখের কোণা থেকে তখন জল বেরিয়ে এলো। শীতকালে গোটা ঘর তখন বাইরে ঝিঝি পোকার শব্দও যেন স্তম্ভিত। সবাই মিলে শুনছে এবং কোনো দুটো চোখ যেন ঘরের কোথাও ফাঁক ফোকর না থাকা সত্ত্বেও দেখার চেষ্টা করছে এই নিষিদ্ধ কর্মকাণ্ড। কতক্ষণ রত্না জানে না, তবে তৃপ্তির সাথে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল সে। জমিদার বাবু ঘেমে স্নান করেছেন, ওনার শরীরে একখণ্ড বস্ত্র নেই। রত্নার শরীরটা কিভাবে আবিষ্কার করবেন বুঝে উঠতে পারছেন না। কখনো তলপেটে, কখনো ওর নিটোল সেই স্থানে মুখ ঘষছেন, হাত রগড়াচ্ছেন, আর খুঁজে বেড়াচ্ছেন সঙ্গমের আসল মজা। বারবার ধাক্কা লাগছে রত্নার গহ্বরের কাছে। জমিদার বাবু এতটাই বৃহৎ যে সম্পূর্ণ প্রসারিত করতে পারছেন না ওনার অঙ্গ রত্নার উরুর মধ্যবর্তীতে। বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে বোধহয় কিছু একটায়। বুঝতে পারলেন প্রথমের স্পর্শ জমিদার বাবুর শরীরটাই রত্না পাচ্ছে, আর রত্নাকে পাচ্ছে জমিদার সম্পূর্ণ সতী রূপে। ঘড়ির কাঁটায় একটু একটু করে সময় বয়ে চলে। ভোরের বেলা আবেশে চোখটা খোলে রত্না। সারা রাত ভালোবাসায় জড়িয়ে রেখেছিলেন জমিদার বাবু। শেষ রাতে তো ওনার বাহুডোরেই ঘুমিয়ে পড়েছিল রত্না। ঘুমটা যখন ভাঙল, তখন সে তাকিয়ে দেখল মাদুরটার মধ্যে চাপচাপ রক্তের দাগ। লজ্জা পেল সে। ঘরটা সম্পূর্ণ ফাঁকা, দরজাটা সামান্য খোলা। জমিদার বাবুর বস্ত্র নেই, জমিদার বাবু নিজেও নেই। যতদূর চোখ যাচ্ছে রত্নার, ততদূর সে দেখতে পাচ্ছে গাড়িটাও নেই। ঘোড়ার গাড়ি নিয়ে জমিদার বাবু কখন চলে গেলেন রত্না বুঝতে পারল না। এরপর রত্না যখন কাপড় চোপড় পরে বাইরে বেরোলো, ওর পুটুলিতে বেঁধে রাখা সেই খাবারগুলো একটা কুকুর খাচ্ছে দেখতে পেল ও। আর ওর কাপড়ের ময়লা কিছুতেই আজ উঠছে না। মাথার এলো চুলগুলো ঠিক করতে গিয়ে খোপার কাঁটাটাকে খোঁজার চেষ্টা করলো রত্না। না, খোপার কাঁটাটাও কোথাও খুঁজে পেল না। এরপরে কাপড় চোপড় পরে বাড়ির দিকে রওনা হলো সে। মনের ভেতরে হাজারো প্রশ্ন। গতকাল রাতের সেই ভালোবাসার কথা সে কি জমিদার গিন্নিকে গিয়ে জানিয়ে দেবে? আচ্ছা, কানাই যদি এসে... মুহূর্তে কানাইয়ের কথা মনে পড়তে রত্নার মাথায় এক রাশ চিন্তা এসে চেপে বসল। গতকাল জমিদারটাকে জোর করেনি, নিজেই যেন চেয়েছিল রত্না জমিদার বাবুকে। কেন কেন এমন হলো? ও তো মনে প্রাণে কানাইকে ভালোবাসে। সারা রাত বাড়ি ফিরেনি বলে বাড়িতেও নিশ্চয়ই চিন্তা হবে। বাড়ির সামনে এসে দাঁড়াতেই রত্না দেখতে পেল জমিদার বাবুর গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি সে পা চালালো। আজ জমিদার বাবুর পায়ে পড়ে তার সম্মানের কথা তাকে জানাতে হবে, বলতে হবে গতকাল। কিন্তু বাড়ির সামনে যত এগোয় রত্নার পা তত স্থির হয়ে আসে। বাড়ি ভর্তি লোকজন, বাবা মা খুব কান্নাকাটি করছে। তাদের সামনে কে যেন শোয়া, যার সম্পূর্ণ শরীরটা পোড়া। ভিড় ঠেলে রত্না যখন ভেতরে ঢুকলো, তখন দেখল জমিদার গিন্নি দিব্যি চেয়ারে বসে রয়েছেন।
ওনার চোখেও টপ টপ করে জল পড়ছে। আর অন্যদিকে জমিদার বাবু, লেঠেলরা সব দাঁড়িয়ে। অশোক কাকুর চোখেও জল। বাবা মা কান্না করতে করতে প্রলাপ গাইছে, বারবার বলছে, ফিরে আয় মা, তুই ফিরে আয়, তুই ফিরে আয় মা, আমাদের যে আর কেউ নেই। রত্না তাড়াতাড়ি আগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দৌড়াতে গিয়ে সে বুঝতে পারে তার সামনে পড়ে থাকা ওই একটা খোয়ার মধ্যে তার পাটা বাঁধল না, ব্যথাও লাগলো না। হাওয়ার মধ্যে কেমন যেন ভাসছে তার শরীরটা। রত্না আরো একটু এগিয়ে আসে, নিজের বিধক্ত শরীরটাকে দেখতে পায় বাবা মার সামনে। গায়ের কাপড়টা পর্যন্ত পুড়ে ছাই, শরীরের ওপরে একটা লাল কাপড় শুধু যেন লজ্জা ঢাকার জন্য। রত্না খোপায় গুজে রাখা সেই চকচকে রূপোর কাঁটাটা যখন দেখে, তখন হতাশায় ভেঙে পড়বে, নাকি চিৎকার করে বলবে, এই দেখো আমি তোমাদের সামনে উপস্থিত। ঠিক তখন জমিদার গিন্নি বললেন, আমারই অদৃষ্টের দোষ, আমি কালকে আদর করে তেল মাখিয়ে পাঠালাম, একটু রাত হয়ে গিয়েছিল, কে জানতো পোড়ার মুখী। খেতে আগুন লেগে যাওয়ার ভয়ে সেই আগুন নেভানোর জন্যে ও কুটুরির সেই ঘরে ঢুকবে, ঘরের দরজাটা আর খুলতে পারল নি, ওখানেই মরে গেল মেয়েটা। ওর চিৎকারেই তো লেঠেলরা সব ছুটে গিয়ে আগুন নেভালো ক্ষেতের, কিন্তু ততক্ষণে ওই ঘরে পড়ে থাকা পোড়া হতভাগীর দেহটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। রত্না চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কিছুই সে বুঝতে পারছে না। গতকাল রাতে জমিদার বাবুর দেহের সঙ্গে তার দেহটা লেপ্টে ছিল, আগুন কখন লাগলো আর কখনই বা? একটু একটু মনে করার চেষ্টা করে রত্না। গভীর থেকে গভীরতর যখন রাত, জমিদার মশাই তখনও ওর শরীরের ওপরে, তখন যেন রত্নার হাতের শব্দেই কে যেন ছুটে এসেছিল দরজার কাছে। সে দেখতে পেয়েছিল জমিদারকে আর রত্নাকে অমন অবস্থায়। দেখার পরই হাতের হ্যাচাকটা ছুঁড়ে দিয়েছিল ওই খড়ের ওপরে। খড়ের ছাউনির ওপরে হ্যাচাকটা পড়ে আগুন লেগে গিয়েছিল বোধহয়। জমিদার বাবুর ব্যাপারটা বুঝতে পেরে বাইরে বেরিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু রত্নার নাকে তখনও সুগন্ধের সুবাসে মগ্ন। তাই রত্না সেখান থেকে নড়ে উঠতে পারেনি। একটা গন্ধে মাতোয়ারা হয়েছিল তখন সে। ততক্ষণে হয়তো গোটা ঘরে আগুন লেগে, ওপরে খড়ের ছাউনি আর বেড়ার ঘর, আগুন লাগতে কতক্ষণ। রত্না আবার ছুটতে পালায় সেই ক্ষেতের দিকে, যেখানে গতকাল রাতে সে সময় কাটিয়েছে জমিদারের সাথে। হ্যাঁ, তাড়াহুড়োর চোটে বেরোতে গিয়ে রত্না লক্ষ্যই করেনি ওপরের খড়ের ছাউনি পুড়ে ছাই, বেড়াটাও পুড়ে গিয়েছে। দরজার চিহ্ন মাত্র নেই সেখানে, কেবলমাত্র মাদুরটার ওপরে তখনও চাপ চাপ রক্ত। ওটাই তো রত্নার সতীত্বের প্রমাণ। রত্নার চোখের সামনেই রত্নার শরীরটাকে নিয়ে যাওয়া হলো 4 জনের ঘাড়ে করে। প্রথম 2 জনকে রত্না চেনে না, এরা বোধহয় জমিদার বাবুর বিশেষ কোনো লোক। শেষের 2 জনের মধ্যে একজন অশোক কাকু, যে রত্নাকে ঘাড়ে নিয়েছে, আর একজনকে তো রত্না চেনে। কানাই এসেছে, কিন্তু কানাই তো। রত্নার মাথায় কিছুতেই ঢোকে না, সে হিংস্র হতে পারছে না কারো প্রতি। রত্নার শরীরটাকে আবার আগুনে পোড়ানো হলো। সবাই মিলে গঙ্গা স্নান করে ফিরল। দাঁতে নিম পাতা কেটে গরম আগুনের সেক নিয়ে কানাই দাঁড়িয়ে রয়েছে জমিদার বাবুর বাড়ির সামনে। জমিদার বাবু ওকে বললেন, যা ভেতরে যা, ওর গিন্নিমা তোকে ডেকেছে। আর তুই বা কবে কাজকর্ম ছেড়ে এসব সাধু সন্ন্যাসী হলি বলতো? সাধু সন্ন্যাসী হইনি বাবু,
ওই তন্ত্র মন্ত্র করছিলাম আর কি, কাজ সঠিক হচ্ছিল কিনা দেখছিলাম। তা কি দেখলি? আগে কাজ হয়েছে। একটা তরতাজা কুমারী নারীর বিসর্জনের দরকার ছিল, যার জনি কুমারী। তাকে যদি স্বেচ্ছায় তার সাথে সঙ্গম করে তাকে অগ্নিতে বিসর্জন দেওয়া হয়, তবে সেই নারীর দেহের শুদ্ধতা এবং কুমারী জনির শুদ্ধতায় রানীমা সুস্থ হয়ে উঠবে। তোর কথায় প্রথম দিন আমার বিশ্বাস হয়নি। তোর রানীমাও চাইছিল না অমন করতে, কিন্তু তুই তো জানিস তোর রানীমা ছাড়া আমার বেঁচে থাকার অবলম্বন কেউ নেই, আর তার সুস্থতার জন্যে আমি সব করতে পারি। বেচারি রত্না, কত ছোট থেকে ওকে চিনি জানি, ওর সাথে ওসব করতে আমার ভালো লাগছিল না। তবুও যাক, একটা মৃত্যুতে একজনের জীবন তো ফেরত পাওয়া গেল। তোর বকশিস কত চাই সেটা বল। আগে আপনি যা দেবেন, তার আগে আমি বরং একটু গিন্নিমার সাথে দেখা করে আসি। হ্যাঁ, যা যা, তোর গিন্নিমা তো তোর জন্যই প্রাণ ফিরে পেয়েছে, যা। একটু একটু করে সিঁড়ি বেয়ে কানাই ওপরে উঠে আসে। গিন্নিমা ঘরে বসে মাথায় সেই সুগন্ধি তেলটা মাখছেন। আসতে পারি? কে? হোমা কানাই, এসো এসো, আজ তোমার জন্যে আমি সুস্থ হয়েছি। বলো, তোমার কি দরকার? আগে আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকলেই হবে। তা কানাই, লুকিয়ে লুকিয়ে সেদিন জমিদার বাড়িতে ঢুকেছিলে কেন? ভাগ্যিস সারা রাত আমার ঘুম হয় না বলে আমি জেগেছিলাম, তোমায় দেখেছি। না হলে সেই দিনই তো। আগে সেই দিন আপনি দেখলেন বলেই কিনা আপনার শরীরটা নিয়ে আমি বুঝতে পারলাম আপনি কতটা অসুস্থ। আসলে তন্ত্রমন্ত্র সাধনা করছি গ্রামের কেউ জানতে পারলে আমায় পিটিয়েই মারত। ওই জন্যই তো পশ্চিম পাড়ে ওই শ্মশানেই আমি থাকতাম। কিন্তু সেই দিন আপনার দুর্দশার কথা যখন শুনতে পেলাম ওই অশোক কাকুর কাছে, তখনই ঠিক করলাম না, আপনাকে আগে সুস্থ করব, দেখব আমার ওই বলিদান সঠিক হয় কি না। তাই বলে রত্নাকেই কেন বাঁচলি তুই? মেয়েটা তোকে কত ভালোবাসত জানিস? ও সব ভালোবাসা দিয়ে কি আর পেটের ভাত জোগাড় হয় গিন্নিমা? শহরে আমার মতো কত সাধক আছে, রোজ এত এত রুগী আসছে, মানুষ এসবে খুব বেশি বিশ্বাস করে। আর আমাকে যে বাবা হাত দেখেছেন তিনি বলেছেন আমার দ্বারা নাকি শুধু সেবাই হবে, সংসার হবে না। তাই তাই বলেছেন? ভেতরে আয় দেখি। গিন্নিমা ভেতরে ঢুকিয়ে নিলেন কানাইকে। দরজার কপাট ভেতর থেকে বন্ধ করে বললেন, ভালো সেবা হয়েছে, নে এবার আমার সেবা কর দেখি। আগে ঢোক গেলে কানাই, আয় আমার কাছে আয়, দেখ আমিও সেবা পাই না কতদিন। ভয় নেই, তোর জমিদার বাবু তো সেবা করেছেন রত্নার, তার কুমারী জনিতেই আজ আমি জীবিত হয়েছি। দে না তুইও আমার কুমারী জনিটা একটু স্পর্শ করে। আমার মাথায় কিছু ঢুকছে না। ও মা, ঢুকবে না কেন? আয় আমার কাছে আয় আয়। কানাই তাকিয়ে থাকে জমিদার গিন্নির দিকে। উনি যেন পাগল হয়ে গিয়েছেন, কি করবেন ঠিক পাচ্ছেন না। খোপার কাঁটা খুলে নগ্ন শরীরে দাঁড়িয়ে রয়েছেন কানাইয়ের সামনে। কানাই হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দেন, আমি পারবো না, আমি এ কাজ করতে পারবো না। দীক্ষা নেওয়ার আগে আমি এসব বিসর্জন দিয়েছি রানীমা, আমি পারবো না। চুপ কর। বিসর্জন? কি বিসর্জন? যার জন্য তুই আমায় সুস্থ করেছিস সে লোকটা আমার কাছে আসবে না কানাই, সে আমার ইচ্ছে পূরণ করবে না। সে যে কুমারী জনির স্বাদ পেয়ে পেয়ে বুভুক্ষ হয়ে গিয়েছে রে। তুই আমাকে স্বাদ দে, দে দে, সেই সঙ্গ সুখ দে। এমন সময় জমিদার মশাই দুয়ারের সামনে এসে হাজির হন। এক লাথিতে দরজার কপাট খুলে যান। ভেতরে ঢুকে নিজের স্ত্রী আর কানাইকে অমন অবস্থায় দেখে তিনি নিজের স্ত্রীর গলায়
কোমরে গুজে রাখা তলোয়ারের একটা কোপ মারেন। তার সাথে সাথে কানাইয়ের চুলের মুঠি ধরে তাকে বাড়ির বাইরে বার করে দেন আর গোটা গ্রামে ঘোষণা করে দেন কানাই যেন কারো বাড়িতে কোনো রকম ঠাঁই না পায়, এক মুঠো অন্নও যেন ওর কপালে না জোটে। যে ওকে অন্ন দেবে তাকেই পুড়িয়ে মারবে জমিদার। রাত গভীর হতেই জমিদার মশাই এসে দাঁড়ান ওনার বাড়ির ব্যালকনির সামনে। বিরাট বড় রাজপ্রাসাদ। জমিদার গিন্নির কাটা মাথা সহ তার দেহটা পুড়িয়ে ফেলা হয়েছে। গোটা ঘর পরিষ্কার করা হয়েছে, কিন্তু তেলের শিশিটা তখনও খোলা। সেখান থেকে সুগন্ধি গন্ধ ভেসে আসছে। জমিদার মশাই জমিদার গিন্নির ঘরে আসেন। স্ত্রী সুস্থ হবার পরও তার কাছে আসা হলো না তার। স্ত্রী নষ্টা, কানাইয়ের সাথে সঙ্গম করতে গিয়েছিল। ঘরে ঢুকতেই দরজার কপাটটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। জমিদার মশাই আবেশে চোখ বন্ধ করেন। দুটো নরম হাত জমিদারের কাঁধ ধরে দাঁড়িয়ে রয়েছে। জমিদার পেছন ঘুরে তাকাতেই নরম বুকের স্থানে মাথার স্পর্শ পান তিনি। মুখ দুটো গুঁজে সেখানে প্রাকৃতিক সেই গন্ধ নিতে নিতে তিনি বলেন, রত্না, এসেছিস তুই? দেখ, তোর জন্য আমি সব করতে পারি। আমি বুঝতে পারিনি তোকে মারার জন্য যে ওরা এমন করেছে। নে, এবার থেকে আমি তোর, সম্পূর্ণরূপে তোর। যেমন হবে বলবি তেমন হবে আমি তোকে আদর করবো রত্না। আয়, আমার কাছে আয়, আমায় দেখা দে। কোথায়? আমি তোকে ধরতে পারছি না কেন? আয় আয়। অট্ট হাসিতে ফেটে পড়ে রত্না। ওর হাসির শব্দ সারা ঘরের দেওয়ালকে কাঁপিয়ে দিয়ে যায়। জমিদার পাগলের মতো সারা ঘর খুঁজতে শুরু করে, কিন্তু হাসির শব্দ ছাড়া আর কিছুই হাতের নাগালে পান না তিনি। বারবার চাইছেন রত্নার কোমল শরীরটাকে স্পর্শ করতে, কিন্তু কাকে স্পর্শ করবেন? রত্না তো ততক্ষণে ভস্মীভূত হয়ে গেছে। আমাদের শাস্ত্র বলে, দেহ পচে যায় কিন্তু আত্মা অমর। এই লাইনটা শুধু একটা বিশ্বাস নয়, এটা প্রকৃত সত্য। প্রতিটি জীবনের অন্তর্নিহিত শক্তি হলো আত্মা, যা কখনো সৃষ্টি হয় না, কখনো ধ্বংসও হয় না। আমাদের এই দেহ, এই রক্তমাংসের আবরণ সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়, বয়স বাড়ে, অসুখ হয়, অবশেষে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই। কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা হলো সেই শক্তি যা প্রতিটি জীবনে প্রাণ সঞ্চার করে। কথায় আছে, যেই মাটির দেহ সেই মাটিতেই মেশে। কিন্তু আত্মা, সে তো আকাশের পথে মুক্তির খোঁজে এগিয়ে যায়। আমি শুধু এই দেহ নই, আমি সেই চিরন্তন আত্মা। জমিদার বাবু চিৎকার করে ওঠেন, বলেন, না না, তুই আমার কাছে আয় আয়। দেখ দেখ, তোকে আমি আমার রানী করে রাখবো। তোকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোকে আমি রানী করে রাখবো। আবার হাসির শব্দ শোনা যায়। কেউ যেন হেসে অলক্ষ্যে থেকে বলে, আমি ওই সমস্ত কিছুর ঊর্ধ্বে এখন। আমি সব কিছু থেকে বিসর্জন হয়েছি। আমি আমাকে খুঁজে পেয়েছি। জমিদার বাবু চিৎকার করেন পাগলের মতো, মাথার চুল নিজেই ছেড়েন। ড্রেসিং টেবিলের ওপরে সাজিয়ে রাখা সমস্ত সুগন্ধি পাত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলেন তিনি। সামনে বাড়ির প্রত্যেকটি চাকর এসে দাঁড়িয়েছে। সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সেখানে দাঁড়িয়ে অশোক কাকু বললেন, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। গিন্নিমা যতদিন বেঁচে ছিলেন ততদিন এই মানুষটাকে আঁকড়ে রাখতেন, কিন্তু গতকালের পর থেকে এমন এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যে সব শেষ হয়ে গেল। হায় ঈশ্বর, তুমি এর বিধান দাও। তুমি এই কালিমা থেকে বাঁচাও আমাদের। কানাই চলেছে আবার নিজের সাধনার সিদ্ধি লাভের খোঁজে। তবে এবার সে একা নেই, তার সঙ্গে তার সঙ্গিনী আছে। হ্যাঁ, কানাই বলে,
কেমন লাগছে এখন? ভালোই, তবে তুমি যদি আগে বলতে তাহলে আর শুধু শুধু এত হ্যাঙ্গামা পোয়াতে হতো না। আমার জীবন তো তোমারই। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? আমার সাধনার সিদ্ধি লাভের জন্যে তোমার সাহায্য দরকার গো। তোমার জন্যে আমি সব করতে পারি কানাই। না হলে কি আর 16 বছর বয়সেই তোমার জন্যে নিজের আত্মবলিদান দিতাম? যেই শরীর জমিদারের কাছে ছিল সে তো এক দাসীর শরীর। আমার শরীর তো কবেই বিসর্জন হয়েছে। আমার কুমারীত্ব তোমার সাধনার সফলতার অংশ। ভালোবেসে এইটুকুকে আমি ত্যাগ করতে পারবো না। কিন্তু এবার আমাকে কার শরীরে প্রবেশ করতে হবে? এইবার তুমি যার শরীরে প্রবেশ করবে সে নারী নয়, নর। কিন্তু সেটা কি করে? কুমারিত্ব তো মেয়েদেরই। না, এবার তুমি চিরকুমারের শরীরে বিলীন হবে, আর তার শরীর নষ্ট করে আমি আমার সাধনায় আর এক পদক্ষেপ এগিয়ে যাব। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।